উচ্চ মাধ্যমিকের ফোর্থ সেমিস্টারে ভূগোলের তৃতীয় অধ্যায় অর্থাৎ ক্ষয়চক্রের অধ্যায়ের যে নোট দেব তার 5 মার্কসের প্রশ্নের উত্তরের নোট আমি আগের দিনই দিয়ে দিয়েছি। আজকে 3 মার্কস এবং 2 মার্কসের প্রশ্নের উত্তরের নোটগুলো দিয়ে দিচ্ছি। 3 নম্বরের প্রথম প্রশ্ন ছিল স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে সমপ্রায়ভূমি বা পেনিপ্লেন সৃষ্টি হয় কেন? নদীর ক্ষয়চক্রে সুদীর্ঘকাল যৌবন পরিণত বার্ধক্য পর্যায়ে নদ নদীর ক্ষয়কার্যের ফলে বার্ধক্য অবস্থার শেষে সমগ্র ভূভাগ সমতল ও নিচু হয়ে ক্ষয়ের নিম্নসীমা অর্থাৎ সমুদ্রতলের কাছাকাছি চলে আসে। এই সময় অতি মৃদু ভূমিঢালে নদীর ক্ষয়শক্তি সবচেয়ে কম হওয়ায় নদী উপত্যকা অগভীর হয়। নদীর পার্শ্বক্ষয় ও পুঞ্জিত ক্ষয় দ্বারা জলবিভাজিকাগুলি নিশ্চিহ্ন হয়, ফলে ভূবন্ধুরতা সর্বনিম্ন হয়। সুপ্রশস্ত নদী উপত্যকার পুরো অংশ জুড়ে বিস্তীর্ণ সুস্পষ্ট প্লাবনভূমি গড়ে ওঠে। অবশেষে সমগ্র ভূভাগটি কচ্ছপের পিঠের মতো উত্তল মৃদু ঢালযুক্ত বৈচিত্র্যহীন সামান্য ঢেউ খেলানো এক নিচু সমতল ভূমিতে পরিণত হয়। ডেভিস একে সমপ্রায় ভূমি বা পেনিপ্লেন বলেছেন। এরপরের প্রশ্ন ছিল, আচ্ছা এখানে একটা বলি, ডেভিসের ত্রয়ী কাকে বলে, এরকম একটা প্রশ্ন আমি যে প্রশ্নের লিস্ট দিয়েছিলাম সেখানে ছিল কিন্তু এখানে নেই। এর কারণ হলো এই উত্তর আলাদাভাবে পড়ার দরকার নেই। যে প্রথম তোমরা বড় প্রশ্ন পড়েছিলে প্রথম প্রশ্নটার মধ্যেই কিন্তু মানে ডেভিসের ক্ষয়চক্রের যে ধারণা পুরো 5 নম্বরের প্রশ্ন তার মধ্যেই ডেভিসের ত্রয়ী ছিল, সেখান থেকে তোমরা পড়ে নেবে। এরপরে প্রশ্ন, স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে সমপ্রায় ভূমিতে মোডার্নক সৃষ্টি হয় কেন? ক্ষয়চক্রের শেষ লগ্নে অর্থাৎ বার্ধক্য সমপ্রায় ভূমিতে নদ নদীর বার্ধক্যে সমপ্রায় ভূমিতে নদ নদী পার্শ্বক্ষয় ও পুঞ্জিত ক্ষয় দ্বারা জলবিভাজিকা বা শৈলশিরার নরম শিলাস্তর অপসৃত হয়ে প্রায় সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়। তবে ক্ষয় প্রতিরোধী কঠিন শিলা গঠিত নদী বিভাজিকার অংশগুলি স্বল্প উঁচু ছোট ছোট অবশিষ্ট টিলা বা পাহাড় রূপে বিক্ষিপ্তভাবে সমপ্রায় ভূমির উপর অবস্থান করে। যুক্তরাজ্যের নিউ হ্যাম্পশায়ার অঞ্চলের মাউন্ট মোনাডনক পাহাড়ের নাম অনুসারে ডেভিস এই টিলাগুলিকে মোনাডনক বলেছেন। এজন্য বলা হয় স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য অবস্থার শেষে সমপ্রায় ভূমিতে মোনাডনক সৃষ্টি হয়। এরপরের প্রশ্ন, স্বাভাবিক ক্ষয়চক্র ও শুষ্কতার ক্ষয়চক্রের পার্থক্য লেখো। দুটোই ডেভিসের ক্ষয়চক্র। তো এই ভিত্তিগুলোর কি রয়েছে? অঞ্চল, শক্তি, এর নিচে রয়েছে ক্ষয়সীমা। এবার একটু পড়ে দিই আমি তোমাদের। স্বাভাবিক ক্ষয়চক্র, শুষ্কতার ক্ষয়চক্র। বৃষ্টিবহুল আর্দ্র জলবায়ু অঞ্চলে অর্থাৎ ভূপৃষ্ঠের প্রায় সর্বত্র স্বাভাবিক ক্ষয়চক্র দেখা যায়। উষ্ণ ও শুষ্ক মরু বা মরুপ্রায় জলবায়ু অঞ্চলে অর্থাৎ ভূপৃষ্ঠের সীমিত স্থানে শুষ্কতার ক্ষয়চক্র দেখা যায়। প্রবাহমান জলধারা বা নদ নদী এক্ষেত্রে ভূ পরিবর্তনে মানে ভূমিরূপের পরিবর্তনে মুখ্য প্রধান ভূমিকা নেয়। বায়ুপ্রবাহ এক্ষেত্রে মুখ্য হলেও জলধারার প্রভাব থাকে, মানে বায়ু প্রধান শক্তি, তাছাড়াও জলধারা মানে নদীরও ভূমিকা থাকে। এক্ষেত্রে সমুদ্রতল পয়েন্ট হলো ক্ষয়সীমা। এক্ষেত্রে সমুদ্রতল হলো সমগ্র ক্ষয়চক্রের ক্ষয়ের নিম্নসীমা, যা সাধারণত পরিবর্তিত হয় না। প্রথমে কেন্দ্রীয় প্লায়া অন্তঃস্থয় আকার হবে। প্লায়া হ্রদের জলতল হলো ক্ষয়ের নিম্নসীমা, যা শেষের দিকে পরিবর্তিত হয়ে ভৌমজলপীঠ ক্ষয়ের শেষ সীমা হয়। এরপরে রয়েছে নিকবিন্দুতে জলপ্রপাত গড়ে ওঠে কেন, অথবা একই প্রশ্ন, নিকবিন্দু নদীর পুনর্যৌবন লাভের ইঙ্গিত দেয় কেন? স্বাভাবিক ক্ষয়চক্রে বার্ধক্য অবস্থায় পর্যায়িত ও সুষম নদীঢালের একটি বিন্দুতে নদীবক্ষ উঁচু হয়ে নিকবিন্দু গড়ে ওঠে। এটা নদীর পুনর্যৌবন লাভের ইঙ্গিত বহন করে ও সেখানে জলপ্রপাত সৃষ্টি হয়, যেমন নর্মদা নদীতে ধুয়াধার। এখানে কি হয়, একটা খাঁজ থাকে। নিকবিন্দুতে উচ্চ উপত্যকার পুরনো মৃদু ঢালের সঙ্গে নিম্ন উপত্যকার নতুন খাড়া ঢালের মিলন ঘটে একটি খাঁজ সৃষ্টি হয়। জলতলের পার্থক্য, নিকবিন্দুতে নদীর জলতলের উচ্চতার পার্থক্য সৃষ্টি হয়। জলরাশি পুরনো উচ্চ উপত্যকা থেকে নতুন নিচু উপত্যকায় সজোরে পতিত হয়ে জলপ্রপাত সৃষ্টি করে। এরপরে গতিময় স্ট্যাটিক ও ইউস্ট্যাটিক পুনর্যৌবন লাভ কাকে বলে? মানে 3 ধরনের পুনর্যৌবন লাভ আছে, সেগুলো কাকে বলে? গতিময় পুনর্যৌবন লাভ বহির্ভাবক আলোড়ন অথবা গিরিজনীয় আলোড়নের কারণে নদী সংলগ্ন অঞ্চলে ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি পেলে
নদীর গতিপথের ঢাল বেড়ে যায়। নদীর ঢাল বেড়ে গেলে, এটা গেলে, হ্যাঁ, নদীর গতিবেগের সঙ্গে সঙ্গে নদী খাতে জলপ্রবাহের পরিমাণ বহুগুণ বেড়ে যায় এবং নদী নতুন উদ্যমে নিম্নক্ষয় শুরু করে। এইভাবে পুনরায় উত্থিত ভূভাগ পুনর্যৌবন লাভ করে। একে গতিময় পুনর্যৌবন লাভ বলে, মানে ভূমিভাগ উত্থিত হলে। এরপরে স্থিতিশীল পুনর্যৌবন লাভ। সমুদ্র পৃষ্ঠের উত্থান ও অবনমন ছাড়াই নদী নিম্নক্ষয় করার ক্ষমতা বৃদ্ধি পেলে ভূমিভাগ পুনর্যৌবন লাভ করে। একে স্থিতিশীল পুনর্যৌবন লাভ বলে। প্রধানত 3টি কারণে ভূমিভাগের এরূপ পরিবর্তন হয়। দেখো এখানে 3টে কারণ বড় করে রয়েছে, সেটা দরকার নেই। শুধু এই 3টে কারণ হিসাবে 1 নাম্বার লিখবে নদীগ্রাস, 2 নাম্বার লিখবে নদীর বোঝা হ্রাস, 3 নাম্বার লিখবে জলবায়ুর পরিবর্তন। এত ডিটেলস পড়ার দরকার নেই। এরপরে 3 নম্বরে ছিল ইউস্ট্যাটিক পুনর্যৌবন লাভ। পৃথিবীব্যাপী সমুদ্রপৃষ্ঠের অবনমন ঘটলে ভূমিরূপের ইউস্ট্যাটিক পুনর্যৌবন লাভ ঘটে। প্রধানত 2টি কারণে ভূমিরূপের এই রূপ পরিবর্তন হয়, যথা ভূ আলোড়ন, 1 নম্বর পয়েন্ট ছোট্ট করে লিখবে, আমি দাগিয়ে দিয়েছি ওইভাবে। 2 নম্বর হিমযুগের প্রভাব। এরপরে 2 মার্কসের প্রশ্ন, ক্ষয়ের শেষ সীমা কী? বহির্জাত প্রক্রিয়াগুলির সম্মিলিত প্রভাবে ক্ষয় ও সঞ্চয় কাজের মাধ্যমে তরঙ্গায়িত বা উঁচু নিচু ভূমিভাগ একটি সাধারণ তল বা পৃষ্ঠে পরিণত হয়। এই সাধারণ তল বা পৃষ্ঠকেই ক্ষয়ের শেষ সীমা বলে। এর বৈশিষ্ট্যগুলি কী কী? সাধারণত সমুদ্রপৃষ্ঠকে ক্ষয়ের শেষ সীমা ধরা হয়, কিন্তু এটি স্থায়ী নয়, কারণ সমুদ্র জলতলের উত্থান ও অবনমন ঘটতে পারে। নদীগুলি যেখানে পতিত হয় সেই জলভাগের জলতলই হলো ওই নদীর ক্ষয়ের শেষ সীমা। মরু অঞ্চলে স্থানীয় ভৌমজলতল বা প্লায়া হ্রদকে ক্ষয়ের শেষ সীমা ধরা হয়। এরপরে প্রশ্ন, নদীগ্রাস কী? পাশাপাশি অবস্থিত 2টি পৃথক জলনির্গম প্রণালীর মধ্যে যোগসূত্র স্থাপিত হলে 2টি নদীর মধ্যে মিলন ঘটে উভয় নদীর জল একটি নদীখাতের মধ্যে দিয়ে প্রবাহিত হলে তাকে নদীগ্রাস বলে। ক্ষয়চক্রের যৌবন পর্যায়ের শেষের দিকে অনুগামী নদীর দ্রুত পার্শ্ব ও মস্তক ক্ষয়ের জন্য জলবিভাজিকা সংকুচিত ও তীক্ষ্ণ হয় এবং নদীগ্রাস ঘটে। এরপরে পর্যায়িত ঢাল কী? কোনো নদীর প্রবাহপথে যে ঢালে ক্ষয়কার্য, পরিবহন ও সঞ্চয় কার্যের মাধ্যমে সামঞ্জস্য পরিলক্ষিত হয় তাকে পর্যায়িত ঢাল বলে। ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্রের পরিণত বা বার্ধক্য পর্যায়ে নদীর ঢাল পর্যায়িত অবস্থায় পৌঁছয়। গিলবার্ট এই ঢালের ধারণা দেন। এরপরে পর্যায়িত নদী কী? যে নদীর তলদেশে ঢালের ছেদ না থাকায় ক্ষয় বা সঞ্চয় কাজ হয় না এবং জল ঢাল ও গতিবেগের সঙ্গে পরিবাহিত বোঝার এক গভীর সাম্যাবস্থা সৃষ্টি হয় তাকে পর্যায়িত নদী বলে। অনুগামী নদী কাকে বলে? কোনো ভূমিভাগের প্রাথমিক ও প্রধান ঢালকে অনুসরণ করে যে নদী প্রবাহিত হয় তাকে অনুগামী নদী বলে। ভূভাগ সৃষ্টির পর সর্বপ্রথম এই নদীর বিকাশ ঘটে, তাই একে প্রাথমিক নদীও বলে। মানে অনুগামী নদীরই আর এক নাম হলো প্রাথমিক নদী। এটি কোনো নদী অববাহিকার প্রধান নদীরূপে বিকশিত হয়। উদাহরণ, গঙ্গা একটি অনুগামী নদী। এরপরে সমপ্রায় ভূমি কী বা পেনিপ্লেন কী? ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য অবস্থার শেষভাগে সমগ্র অঞ্চল নিম্নক্ষয় সীমার কাছাকাছি উচ্চতায় কচ্ছপের পিঠের মতো উত্তল আকৃতি বিশিষ্ট ঢেউ খেলানো বৈচিত্র্যহীন যে নিচু সমতল ভূমি সৃষ্টি করে তাকে সমপ্রায় ভূমি বলে। এর কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। অঞ্চল, আর্দ্র জলবায়ু অঞ্চলে স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য অবস্থায় পেনিপ্লেন দেখা যায়। শক্তি, মূলত নদ নদীর কাজের ফলে এটি পলি কাদা দ্বারা গঠিত হয়। ঢাল, এই ভূমি কচ্ছপের পিঠের মতো মৃদু উত্তল ঢালযুক্ত। উচ্চতা কেমন হয়? পেনিপ্লেন সমুদ্রতলের কাছাকাছি উচ্চতায় অবস্থান করে। একটা পেনিপ্লেনের উদাহরণ হলো কর্ণাটক মালভূমির ময়দান অঞ্চল। এরপরে মোনাডনক কাকে বলে? ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্রে বার্ধক্য অবস্থার শেষ ভাগে সমপ্রায় ভূমির ওপর নদী বিভাজিকার ক্ষয় প্রতিরোধী শিলাগঠিত স্বল্প উঁচু ছোট ছোট বিক্ষিপ্ত অবশিষ্ট টিলা বা পাহাড়গুলিকে মোনাডনক বলে। এর বৈশিষ্ট্যগুলো কী কী রয়েছে? পেনিপ্লেনের ওপর এই ক্ষয়জাত পাহাড় অবস্থান। আকৃতি, মোনাডনক প্রায় গোলাকার, এটি উত্তল ঢাল বিশিষ্ট। আকার, এটি ক্ষুদ্রাকার, সর্বদা উলম্বভাবে ক্ষয় পায়। উদাহরণ কি? ছোটনাগপুরের পরেশনাথ পাট মাহুলিয়া। এরপরে রয়েছে মরু সমপ্রায় ভূমি বা পেনিপ্লেন কাকে বলে?
আচ্ছা, সংজ্ঞা: শুষ্কতা বা মরু ক্ষয়চক্রের বার্ধক্য অবস্থার শেষ ভাগে ক্ষয়কাজের ফলে পেডিমেন্টগুলি সংযুক্ত হয়ে সমগ্র মরুভূমি জুড়ে শিলাচূর্ণের পাতলা আস্তরণযুক্ত যে বৈচিত্র্যহীন নিচু পর্যায়িত ভূমি গড়ে ওঠে তাকে মরু সমপ্রায় ভূমি বলে। বৈশিষ্ট্যগুলি কি? আচ্ছা, মরু সমপ্রায় ভূমিকে ইংলিশে বলা হয় পেডিপ্লেন। হ্যাঁ, বৈশিষ্ট্য হলো অঞ্চল: শুষ্ক, মরু ও মরুপ্রায় জলবায়ুতে সীমিত এলাকায় মরু সমপ্রায় ভূমি দেখা যায়, মানে পৃথিবীর সর্বত্র দেখা যায় না, শুধুমাত্র মরু এবং মরুপ্রায় অঞ্চলে দেখা যায়। ঢাল কি? এটির ভূমি কিছুটা অবতল প্রকৃতির ঢালযুক্ত হয়। উচ্চতা: পেডিপ্লেন সমুদ্রতল থেকে অনেক উঁচুতে অবস্থান করে। লাস্ট প্রশ্ন, বোলসন কি? মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর দক্ষিণ পশ্চিমাংশে সোনেরান মরুভূমিতে চারপাশে ছোট ছোট পাহাড়ের মধ্যবর্তী নিচু শুষ্ক অববাহিকাকে বোলসন বলা হয়। এর বৈশিষ্ট্য কি? এখানে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র নদী এসে মিলিত হয়ে কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী গড়ে ওঠে। মরু ক্ষয়চক্রের শেষ সীমা হল বোলসন হ্রদ। এগুলি অস্থায়ী প্রকৃতির, বছরের বেশিরভাগ সময় শুষ্ক থাকে।